এক্সিস্টিং যেসব ইন্ডাস্ট্রিগুলি আছে সেই ইন্ডাস্ট্রিগুলির অবস্থা কিন্তু খুব একটা বেশি শক্তিশালী 0.45% কমে গেছে, উইচ ইজ এ ডেঞ্জারাস থিং। এবং ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করছে না, ইন্ডাস্ট্রিগুলি ডিফল্ট রেট কিন্তু আরো বেড়ে যাচ্ছে। দর্শক, ৭১ বাজেট স্পেশালে কথা বলতে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিসিআই সভাপতি আনোয়ারুল আলম পারভেজ। আমরা যাচ্ছি তার কাছে। জনাব আনোয়ারুল আলম পারভেজ, আপনাকে ৭১ বাজেট স্পেশালে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা শুরুতেই জানতে চাইব যে ভঙ্গুর অর্থনীতি সেটিকে টেনে তুলতে সরকার কি কি পদক্ষেপ নেবে, বাজেটের মাধ্যমে সেটি মানুষ দেখতে পাবে, সেই বিষয়টি নিয়ে কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে সরকার, সে বিষয়ে আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ। আসলে বিসিআই সভাপতি হিসাবে আমার মূল যেটা অ্যাড্রেস করা সেটা হলো যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে আসলে কতটুকু অ্যাড্রেস করতে পারবে সরকার, সেটার একটু তুলিয়ে দেখা। সরকারের কিন্তু অনেকগুলো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের থ্রুতে, এবং এই বাজেটের মধ্যেও তারা চেষ্টা করছে যে প্রাইভেট সেক্টরকে কিভাবে ভাইব্রেন্ট করা। কিন্তু শঙ্কা যেটা, সেটা হলো যে আসলে কতটুকু এটা সম্ভব হবে বা হবে না। রাদার এক্সিস্টিং যেসব ইন্ডাস্ট্রিগুলি আছে সেই ইন্ডাস্ট্রিগুলির অবস্থা কিন্তু খুব একটা বেশি শক্তিশালী। আপনারা খেয়াল করেছেন যে গত এক বছর বিবিএস এর রিপোর্টে কিন্তু বলে দিচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ 2.86% হয়ে গেছে, তার মানে 3.71% ছিল এর আগের বছর, which is a 0.49%, 0.45% কমে গেছে, which is a dangerous thing। এবং আমরা দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্টও কিন্তু হু করে বেড়ে যাচ্ছে। সরকারের ডেফিনেটলি অ্যাড্রেস হলো যে কিভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়। ইনফ্লেশন একটা বড় হেডেক, এবং এটার সাথে সাথে জব ক্রিয়েশনটা কিভাবে করা যায়। কিন্তু আজকে যখন আমি দেখি যে বাজেটের এই চিত্র, বাজেটে আপনারা খেয়াল করেছেন যে রেভিনিউ কালেকশন হলো 6,04,000 কোটি টাকা সরাসরি, which is about, আমরা যদি এই বছরেরটাও ফিনান্সিয়াল ইয়ার 25-26 দেখি, তাহলে দেখতে পারবো যে অলমোস্ট আমরা এই পর্যন্ত 3,29,000 কোটি টাকা 10 মাসে আর্ন করেছে, রেভিনিউ কালেকশন হয়েছে। তার মানে ধরে নিলাম নেক্সট 2 মান্থে খুব বেশি হলে আর 1 লাখ, তার মানে 4.29 or 25 লাখ কোটি টাকা রোজগার হবে। তাহলে 6,04,000, তার মানে উচিত যে 42%। এদিকে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু নামতেছে, এটা নেমে কিন্তু 4.72% চলে আসছে। এডিপি বাস্তবায়ন হচ্ছে না। তাহলে রেভিনিউ গুলি আসবেটা কোথা থেকে, এবং এনবিআর কিভাবে কোথা থেকে কালেকশনটা করবে? তখন কিন্তু ভয় লাগে যে এনবিআর বোধহয় আবার আমাদের চেপে বসে কিনা। এখন সরকার যে বাংলাদেশ ব্যাংকের থ্রুতেও নানান রকম সাবসিডিগুলি দিয়ে যাচ্ছে, দেওয়ার চেষ্টা করছে, সেটা হলো বন্ধ ইন্ডাস্ট্রি, এবং কিভাবে আবার ওয়ার্কিং ক্যাপিটালে কিভাবে সাহায্য করা যায়, এসএমই এসএমসিএ কে, কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিগুলিকে। কিন্তু দেখা যায় যে আলটিমেটলি ক্রেডিট গ্রোথ কিন্তু হচ্ছে না, এবং ইন্ডাস্ট্রিগুলি কিন্তু সার্ভাইভ করছে না। ইন্ডাস্ট্রিগুলি ডিফল্ট রেট কিন্তু আরো বেড়ে যাচ্ছে, ফিনান্সিয়াল স্ট্রেস কিন্তু আরো ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু পড়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে গত 3 মাসে এটা আরো কিন্তু বেড়ে 31,000 কোটি টাকা কিন্তু বেড়ে গেছে ক্লাসিফিকেশন। তার মানে এটা হলো অ্যাবাউট 30% এর মতন ক্লাসিফাইড লোন হয়ে গেছে। তার মানে স্ট্রেস কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু পড়ছে। এখন গভর্নমেন্ট ইনফ্লেশন কন্ট্রোল করবে, আবার গভর্নমেন্ট রেভিনিউ কালেকশনটা ঠিক মতো করতে পারবে না, এবং যে বড়টা করবে, বড়টা কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারও প্রাইভেট ব্যাংকগুলি থেকে করা হয়েছে, আগামীতেও কিন্তু ব্যাংকগুলি থেকে কিন্তু করা হবে মেজরিটি দেখা যাচ্ছে। এবং ব্যাংকগুলো কিন্তু সেফ, বিকজ তারা ট্রেজারি বন্ড বিক্রি করে তাদেরকে সার্ভাইভ করছে। কিন্তু এর এফেক্টটা যেটা হচ্ছে সেটা হলো ইন্ডাস্ট্রিগুলি, এবং ইন্ডাস্ট্রিগুলি কেন সার্ভাইভ করতে পারছে না, কেন আরো সিক হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এত সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে বা কেউ নিতে পারছে না। ওয়ান অফ দ্য রিজন কিন্তু এনার্জি। এখন দেখেন, আজকে আমরা যত কথাই বলি না কেন, এনার্জি কস্ট হাই হচ্ছে, এনার্জি ইজ নট সিকিউরড ইয়েট, আনইন্টারাপ্টেড দিতেও পারছে না। গ্যাসের কারণে এখনো কিন্তু সব ইন্ডাস্ট্রিগুলি কিন্তু বসে যাচ্ছে, এবং সরকার সেটাকে কিভাবে এনশিওর করবে, এই প্রাইস হাই তার মধ্যে আবার এটা না সাপ্লাই দেওয়া, এটা কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রিকে একটা থ্রেটের মধ্যে ফেলে দিচ্ছে। আজকে কটেজ মাইক্রো ইন্ডাস্ট্রি, সেগুলি যে আপনি গ্রামগঞ্জে দেখেন, দেখবেন যে 8-10 ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না,
এবং সেটার জন্য তারা কিন্তু আরো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলিকে কিভাবে স্যালভেজ করবে, কিভাবে এনশিওর করবে এনার্জি, সেটা যদি এনার্জি যদি এনশিওর না করতে পারে, কস্ট অফ ফান্ড যদি কমাতে না পারে, এবং এনবিআর এর এরকম হাই বাজেট ইন্ডাস্ট্রি গ্রোথ না হইলে, বিজনেস যদি গ্রোথ না হয়, তাহলে কোনো অবস্থাতে কিন্তু এনবিআর নর্মাল ওয়েতে কালেকশন করতে পারবে না। এই ধরনের টার্গেট রিচ করার তার জন্য ডিফিকাল্ট হবে, এবং আলটিমেটলি হবে কি এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপরে একটা বিরাট খড়গ আসবে। কিন্তু আপনি বলছিলেন জনাব আনোয়ার আলম পারভেজ যে একটা বড় ধরনের খড়গ নেমে আসবে যারা এক্সিস্টিং যারা ফ্যাক্টরি আছে সেগুলো। আমরা জানি যে সরকার কিন্তু নতুন করে 60,000 কোটি টাকা ইনজেক্ট করছে, যেগুলো আসলে অচল ফ্যাক্টরি আছে মোটামুটি যারা আছে। আপনারা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সরকারের সাথে দেন দরবার করেছিলেন। সবকিছু মিলিয়ে এখন বর্তমানে যে অবস্থা আছে আপনাদের ম্যানুফ্যাকচারিং খাতের, আমরা দেখলাম যে ক্রেডিট গ্রোথ যেটি সেটিও আসলে একদম তলানির দিকে চলে এসছে। সবকিছু মিলিয়ে আপনাদের উপরে কিন্তু পুনরায় আসলে খড়গটা পড়তে যাচ্ছে, কারণ এনবিআর এর উপর যে রাজস্ব লক্ষ্যমাত্রাটা সেটা কিন্তু আপনাদেরকেই পে করতে হবে, যারা আপনারা আসলে কর দেন বারবার আপনাদেরকেই করটা দিতে হবে। সেক্ষেত্রে নেটের বাড়ানোর কথা আপনারা অনেকবার বলেছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা আসলে কতটা সম্ভব বলে আপনি মনে করছেন, এবং আপনাদের যে এক্সিস্টিং কন্ডিশন এটার ফলে আসলে কর্মসংস্থানের উপর কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? দেখেন, আপনি অলরেডি দেখেছেন যে এক্সপোর্ট ড্রপ করছে, এবং আর বিজিএমএ ইজ ভেরি মাচ কনসার্ন, কারণ গ্লোবালি এক্সপোর্ট ড্রপ করার পেছনে গ্লোবালও একটা ব্যাপার রয়ে গেছে যে ইনফ্লেশন ওদের দেশে হাই এবং ওদের কনজাম্পশন কমে গেছে, সো ইম্পোর্ট ইজ ড্রপিং। এখন তারপরে যদি এটার কারণে কিন্তু আমার টোটাল এক্সপোর্টে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট চলে আসছে, তার মধ্যে ফরেন রেমিটেন্সের কিন্তু কমে আসবে। তাহলে আলটিমেটলি কি হবে যে আমার এখানে কিন্তু ফরেন কারেন্সিও কিন্তু একটা প্রেশার কিন্তু চলে আসবে। এখন আপনার ফরেন কারেন্সি যদি প্রেশার চলে আসে, আমাকে কিন্তু ইম্পোর্ট করতে হবে এনার্জি, কারণ এনার্জি আমি সিকিউরিটি চাই। আমাকে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে, গ্রোথের জন্য কিন্তু র মেটেরিয়াল ইম্পোর্ট দরকার হবে, সেটাও কিন্তু আমি করতে পারছি না। আমার অলরেডি আমি গত 10 মাসে দেখতেছি যে $22 বিলিয়ন ট্রেড ডেফিসিট কিন্তু হয়ে গেছে, এবং এটা সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে। এখন সেরকম অবস্থায় আজকে যখন আপনি এফডিএ নিয়ে কথা বলেন, আজকে যখন নতুন ফ্যাক্টরি নিয়ে কথা বলেন, তখন দেখবেন যে সবাই বিদেশিরা তো স্ট্রেট, যেমন সেদিন আমেরিকান অ্যাম্বাসেডর বলছে তোমাদের এখানে সবচেয়ে বড় হেডেক তো তোমাদের এনবিআর এখনো রিফর্ম হয় নাই, এনবিআর এখনো কিন্তু সাপ্লিমেন্টারি ট্যাক্স অমুক ট্যাক্স দিয়ে তারা ট্যাক্স রেট কিন্তু হাই করে দিচ্ছে, এবং এগুলি যদি তোমরা স্ট্রিমলাইন না করো তাহলে বাংলাদেশে কিন্তু আমেরিকানরা অন্তত ইনভেস্টমেন্ট করবে না। এই কথাটা কিন্তু আজকে জাপানিজ ইনভেস্টারও, কোরিয়ান ইনভেস্টারও, এখন এনবিআর কিন্তু সেভাবে এখনো সক্ষমতার মধ্যে যায় নাই, ওইভাবে রিফর্ম হয় নাই। সুতরাং এনবিআর তার আগের পদ্ধতিতেই কিন্তু ব্যবহার করবে, তাহলে আবারও কিন্তু একটা বিরাট প্রেশারের মধ্যে পড়বে যারা এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যেগুলি আছে সেগুলো। আমার কথা হলো যে গভর্নমেন্টের অল পজিটিভ মাইন্ডসেট ইজ দেয়ার, প্রাইভেট সেক্টর কিভাবে হেল্প করা যায়, কিন্তু আজকে বন্ধ কারখানার জন্য যেসব টাকাগুলি দেওয়া, এই টাকা দিয়ে বরঞ্চ এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলিকে সার্ভাইভ কেমন করা যায় সেটাই কিন্তু এইবার দেখা উচিত সরকারের, আমি মনে করি। কারণ ওই টাকাটা দিয়া এনার্জি সিকিউর করুক, যাতে করে ইন্ডাস্ট্রিগুলি গ্যাস পায়, ইন্ডাস্ট্রিগুলি ইলেকট্রিসিটি পায়। আজকে সেটা যদি না পায় তাহলে কোনো কাজই কিন্তু হবে না, কিন্তু আপনি যতই বড় বড় বাজেটের কথা বলেন আর যতই করার কথা বলেন। তবে ডেফিনেটলি সরকারের জন্য ইটস এ বিগ চ্যালেঞ্জ, এই সরকারের জন্য এটা খুব একটা রং টাইমে ওনাদের দায়িত্ব নেওয়া। আজকে ইরানের মতন এই যুদ্ধ আজকে আনস্টেবল করে দিয়েছে পুরো গ্লোবালকে, এবং সেখানে আমরা কোথায় যাব? এলডিসি গ্রাজুয়েশনের একটা মামলা রয়ে গেছে, সেটা কিন্তু আমাদের ঘরের দরজার সামনে। সেটার যে প্রিপারেশনের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি সক্ষমতা বাড়াতে হবে। সেই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি সক্ষমতা বাড়াবার জন্য যে পদক্ষেপগুলি নিতে হবে সেগুলি কোনোটাই কিন্তু আমরা নিতে পারছি না। আমরা না পারছি লজিস্টিক কস্ট কমাইতে, না কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে, না আমরা পোর্টের চার্জ কমাইতে পারছি, না আমরা ব্যাংকের ইন্টারেস্ট রেট কমাইতে পারছি। আমরা কিন্তু কোনোটাই কিন্তু করতে পারছি না। রাদার আমরা এখন চেষ্টা করছি যে গভর্নমেন্টকে তো একটা মিনিমাম বাজেটে আসতে হবে, দিতে হবে। এখন সেটা ওনারা হয়তো দিচ্ছে, বাট আমি মনে করি যে এখন তাকানোর সময় হয়ে গেছে। ফর এক্সাম্পল, আজকে যে গভর্নমেন্ট যে কর্পোরেশন গুলি আছে সেখানেও কিন্তু আমি দেখি যে 82,000 crore টাকা আমাদেরকে সাবসিডি দিতে হয়। কেন? এগুলি দেখেন প্রাইভেট সেক্টরে চলে যাওয়া উচিত। আজকে বেতন আপনি দেখেন সরকার এই টাইমে সরকারের বেতন বৃদ্ধি সেটা তাকে অ্যাড্রেস করতে হবে, সেটা
সেখানে কি কস্ট কমানোর আমরা কোনো কিছু অ্যাড্রেস করার চেষ্টা করছি? সেটা কিন্তু আমরা করছি না, কিন্তু যে 1 লক্ষ এখন 19,000 কোটি টাকা দিতে হবে, যেটা গত বছর 88,000 দিতে হচ্ছে। আমরা রাদার আমাদের এখন ফরেন লোন এগুলি পেমেন্ট করতে গেলে সেখানেও দেখা যাচ্ছে যে 1,18,000 কোটি টাকা ওখানেও দিতে হবে। তাহলে ফান্ডগুলি আসবে কোথায়? ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি যদি না হয়, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলি বাঁচবে কোথায়? এখন ফান্ডগুলির জন্য এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলি সার্ভাইভ করার জন্য কি ধরনের পলিসি এবং কি ধরনের সেটা কিন্তু এখন দেখার ব্যাপার হয়ে গেছে। অপরচুনিটি ফর বাংলাদেশ ইজ এ হিউজ, কিন্তু সেই অপরচুনিটি গুলি ক্যাশ করতে গেলে আপনাকে কিন্তু কস্ট অফ ডুইং ব্যবসা কিন্তু কমাইতেই হবে। সরকারের কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য সরকার নানা রকম উদ্যোগও আছে, যেমন যারা ডিরেগুলেট করার চেষ্টা করছে সিস্টেম গুলাকে, এবং আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস আর এনাফ। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সরকারের কমিটমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হবে হলো সরকারকে আরো প্র্যাকটিক্যাল হয়ে জিনিসগুলি কাজ করা। জনাব পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই আয়োজনে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনার জন্য আপনাকে আবারও ডাকবো। দর্শক, বাজেট স্পেশালে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিসিএর সাবেক সভাপতি, বিসিএর বর্তমান সভাপতি জনাব আনোয়ারুল আলম পারভেজ।